আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওদের সবাইকে আমি কিউসিকিউ এর 107তম সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে লেবাননে ইসরায়েলি আক্রমণ এবং মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভূরাজনৈতিক ভবিষ্যৎ, যার ইংরেজি হচ্ছে ইসরায়েলস অ্যাটাক অন লেবানন অ্যান্ড দ্য আনসার্টেন ফিউচার অফ মিডল ইস্টার্ন জিওপলিটিক্স। সেশনের সম্মানিত বক্তা হিসেবে আজকে আমাদের সাথে আছেন জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার, পিএইচডি ফেলো, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল পলিসি স্টাডিজ ইপিএস, ফ্যাকাল্টি অফ কম্পারেটিভ ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, উইসকনসিন ম্যাডিসন ইউনিভার্সিটি, মেডিসন, যুক্তরাষ্ট্র। সুলতান মোহাম্মদ জাকারিয়া স্যারের এক বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ব্রান্ডেইস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক কার্যক্রমে জড়িত ছিলেন। পাশাপাশি তার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে শিক্ষা, গণতন্ত্র, হিউম্যান রাইটস, পাশাপাশি সরকার ও রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ, বিশ্বায়ন ইত্যাদি। এছাড়াও স্যার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর দক্ষিণ এশিয়া বিষয়ক একজন গবেষক ছিলেন। এছাড়াও তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ সরকার এবং সুইস উন্নয়ন এজেন্সির বিশেষ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সুলতান মোহাম্মদ জাকারিয়া স্যার উইসকনসিন মেডিসিন বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট ফর রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ন্যাশনাল রিসোর্স সেন্টারের একজন উপদেষ্টা হিসেবে আছেন এবং যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। সুলতান মোহাম্মদ জাকারিয়া স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই কিউসিকিউ প্ল্যাটফর্মে তৃতীয়বারের মতন যুক্ত হওয়ার জন্য। এটি স্যারের তৃতীয়বার আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। তো স্যার, আমাদের পক্ষ থেকে আপনাকে প্রথমে বলবো যে আপনি যদি আজকের বিষয়ের উপর অতি সংক্ষেপে প্রথমে একটু কিছু বলেন, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এবং পাশাপাশি আমি অন্যদেরকেও বলবো যে আপনাদের আলোচনার স্বার্থে যে প্রশ্নগুলো থাকবে আপনারা নোট করে রাখতে পারেন। আপনারা আলোচনার শেষে হ্যান্ড রেজ করতে পারেন অথবা আপনাদের প্রশ্নগুলো চ্যাট বক্সে জানাতে পারেন, বা সরাসরি স্যারকে বলতে পারেন। তো স্যার, আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে আজকের আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য এবং ডাকার জন্য। আমি চেষ্টা করব যে আপনাদের আকাঙ্ক্ষা কিংবা প্রশ্ন জানার আকাঙ্ক্ষাগুলো আমি কতটুকু ইয়ে করতে পারবো আমি জানি না, বাট আমার মধ্যপ্রাচ্য নিয়ে আমার দীর্ঘদিনকার আগ্রহ বলেন, পর্যবেক্ষণ বলেন, গবেষণা বলেন, সব বিবেচনায় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ট্রাই করবো যে আপনাদের প্রশ্নগুলোর ইয়ে করার জন্য, জবাব দেওয়ার জন্য। তো মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটা আপনারা দেখছেন। এখানে আমি মূলত আজকের আলোচনায় বা এই ধরনের আলোচনায় আমি প্রশ্ন উত্তরটাকে প্রেফার করি। সো আই উড লাইক যে আপনারা আপনাদের প্রশ্নগুলো থাকলে একটু লিখে নেন। আমি ব্রিফলি আমি জাস্ট ইয়ে করার জন্য যে সিচুয়েশনটা তুলে ধরি। এখানে বর্তমান সংকটের শুরুটা যদিও ইসরায়েল চলছে যে অক্টোবর 7 যখন হামাস একটা ডেডলি ক্যাম্পেইন লঞ্চ করলো এগেইনস্ট ইসরায়েল, সেখানে অনেক হতাহত হয়েছে এবং ইসরায়েলের সিকিউরিটির জন্য ইসরায়েল রাষ্ট্রের যে দিনকার ওরা যে ইনভিনসিবিলিটি ক্লেম করতো যে ওদের সিকিউরিটি ইমপ্রেডিক্টেবল, এটা ইয়ে করা যায় না, ভায়োলেট করা যায় না, এবং they have ears and eyes in every part of the region. So এই পরিস্থিতিতে হামাস কিভাবে এত সংগঠিত একটা আক্রমণ করলো
আহ, যেখানে ইসরায়েলের সিকিউরিটি, এক্সিস্টেন্স, ভালনারেবিলিটি সব সব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হলে এই নিয়ে আহ, বিভিন্ন ধরনের আলোচনা আছে, গবেষণা হচ্ছে, হবে। এখানে অনেকগুলো কম্পিটিং থিওরি আছে, যে অনেকে বলছে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার অথবা ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি নিউ যে এই ধরনের কিছু ওরা প্ল্যান করছে, বাট দে অ্যালাউড ইট, যাতে করে এটাকে এক্সকিউজ হিসেবে ইউজ করে বর্তমানে ওরা যা 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 করছে ইয়ে করতে পারে। আর আরেকটা তো হচ্ছে কনভেনশনাল উইজডম, যে ওরা জানতো তো না, সো হামাসের এখানে এক্সট্রা কিছু ক্যাপাবিলিটি দিতে শোড। সো হোয়াট এভার দ্য কেস, এখন দ্য কনসিকুয়েন্স হচ্ছে যে আমরা একটা বিস্ফোরণ মুখ মধ্যপ্রাচ্যের মধ্যে আছি, যেখানে ইসরায়েল এট এ টাইম 3-4টা রাষ্ট্রের সাথে প্রায় যুদ্ধে আছে বলা চলে। একটা একটা প্যালেস্টাইন, একটা লেবানন, একটা ইয়েমেন এবং সিরিয়ার সাথে তো ওদের দীর্ঘদিন ধরে দেয়ার এট স্টেট অফ ওয়ার। এখন বাড়তি যে ঝুঁকি এখন তো তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওয়েদার দে উইল গো টু ফাইট ইরান। So that would be interesting at many level. এখন এই পরিস্থিতিতে অনেক অ্যাক্টর আছে, অনেক ধরনের হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, অনেক প্রিজাম্পশন আছে, প্রিসাপোজিশনস আছে, যে কি হবে, কি হতে যাচ্ছে, কোনটা হলে কোনটা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের আগ্রহের খোরাকটা থাকলে আই উইল টক, বাট আই উইল লিভ ইট দ্যাট যে এই পরিস্থিতিতে হোয়াট ইউ ওয়ান্ট টু নো, বা হোয়াট উই ক্যান ডিসকাস। আমরা পরস্পরের কাছ থেকে জানতে পারি। আমার কাছে যে সব তথ্য আছে তা না, বাট আই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ এস ওয়েল, ইউর কমেন্টস এন্ড অবজারভেশন, বাট I would be happy to add my ইনসাইটস, যে এই বিষয়ে গত 1-1.5 দশক ধরে আমি এই ঘটনাগুলো ফলো করছি, পড়ছি এবং গবেষণা করছি। সো ইফ দ্যাট হেল্পস, আই উড বি হ্যাপি। তো আমার পার্সোনালি একটা প্রথম প্রশ্ন যেটা আমি স্যার আপনাকে বলবো, আপনি প্রথমে 7 অক্টোবর থেকে শুরু করলেন, সেটা হচ্ছে যে এই যে ইসরায়েলের যে আক্রমণ, সরি 7 অক্টোবরের পরে যে ইসরায়েলের যে গাজায় আক্রমণ এবং এর যে তীব্রতা বা এর যে ধ্বংসাত্মক জিনিস, তারপরে যে হরর গণহত্যা, যেটার সাথে পূর্বের বিভিন্ন কিছু যদি আমরা কম্পারেটিভ তুলনা করি তার মিলতেছে না। আসলে এর পিছনে ইসরায়েলের কোন মোটিভেশন বা কোন কোন জিনিসগুলো কাজ করছে যাতে তারা এই যে তীব্রভাবে এত নিষ্ঠুরভাবে এই ক্যাম্পেইনটা তারা চালাচ্ছে? ধন্যবাদ। আমরা ধরেন আমরা তো অ্যাজ এন অ্যানালিস্ট কিংবা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যতটুকু অবজেক্টিভ থাকা যায়, তো আমি যদি ইসরায়েলিদের শুতে আমি এই বিষয়টাকে দেখি যে হোয়াট দে আর থিঙ্কিং, নট সামওয়ান ক্রিটিকিং ইজ ইসরায়েল। এখন আমি এভাবে ভাবাবার চেষ্টা করি আর কি, যার ফলে আমি ইসরায়েলের কনজারভেটিভ নিউজ আউটলেট থেকে শুরু করে মানে যেগুলো লেফটিস্ট লিবারেল আউটলেট সব আমি পড়ি। সো ওদের যেটা মাইন্ডসেট অ্যামং দ্য কনজারভেটিভস, সেটা হচ্ছে যে ইসরায়েল ইজ ইন এ কনস্ট্যান্ট স্টেট অফ এক্সিস্টেন্সিয়াল ওয়ার। দে আর সারাউন্ডেড বাই এনিমিজ, যারা ইসরায়েলের ধ্বংস চায়, এবং এইটা they have been feeding this এই যে ফিয়ার তাদের সোসাইটিতে ফর লং এনাফ টাইম। সো যার ফলে আপনি ধরেন বাঘ আগের সাথে ফাইট করছেন, হ্যাঁ, আপনি একটা এক্সিস্টেন্সিয়াল ফাইটে, you will do whatever it takes to save yourself.
আমি মনে করি লার্জ সেকশন অফ দ্য ইসরায়েলি সোসাইটির মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে দে আর ইন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং ইসরায়েলাইটস মানে যারা জুইশ ডিয়াসপোরা, তারা ওভার মেনি থাউজেন্ড ইয়ার্স অফ ওদের একটা হিস্টোরিক্যাল ট্রমা আছে যে ওরা বিভিন্ন দেশ থেকে ওদেরকে ড্রাইভ আউট করে দেয়া হয়েছে, বিভিন্ন দেশ থেকে এক্সপালশন করা হয়েছে। কিছু যেমন হলোকাস্টের বিষয়টা সত্য মিথ্যা কিংবা এটার ম্যাগনিচিউড নিয়ে আমরা যত ডিসকাশন করি, কিন্তু জুইশরা যে সিন্ডিকেটেড টার্গেট হয়েছে ইন ইউরোপ অ্যাক্রস মেনি হান্ড্রেড ইয়ার্স, মেনি থাউজেন্ড ইয়ার্স, দ্যাটস ট্রু, দ্যাটস ডকুমেন্টেড। সো ওদের মধ্যে এখন একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা 2-3 হাজার 5 হাজার বছর পরে আমরা একটা উই উই আর এবল টু ফর্ম এ স্টেট, এবং আমরা স্টেটকে এখন ডিফেন্ড করা অ্যাট এনি কস্ট, সেটা আমাদের দায়িত্ব। এটা হচ্ছে ওদের মাইন্ডসেট। এখন আমরা যারা ক্রিটিক করি, আমরা আমাদের অবস্থানটা হচ্ছে যে ইসরায়েলিরা যে মোস্টলি দ্য ইউরোপিয়ান ডিসেন্ডেন্ট, এখন যারা আসছে এরা এখানে দে colonize Palestinian lands. They are colonizer outsider, and এটা একটা apartheid state. সো প্যালেস্টাইন নিজেদেরকে হয় তারা সম অধিকার দিবে ওই রাষ্ট্রে, অথবা একটা দ্বিরাষ্ট্রিক একটা সমাধান হবে, রাইট? কিন্তু ইসরায়েলিরা দেখে যে দে আর এটা দেয়ার প্রমিস ল্যান্ড, ইউ নো দ্যাট, রাইট? সো এটা এবং এই ল্যান্ড থেকে ওদেরকে ফ্রম দ্য বিগিনিং অফ দেয়ার যে মোজেস একটা টাইম থেকে ওদেরকে ড্রোভ আউট করা হয়েছে, এবং দে হ্যাড বিন পারসিকিউটেড থ্রু আউট দ্য হিস্ট্রি সিন্স দেন। সো এটা ওদের জন্য একটা মানে আফটার 47-8 এটা ওদের জন্য একটা অপরচুনিটি ছিল টু ফর্ম এ স্টেট। এখন ওরা ভাবছে যে আমাদের এই এক্সারসাইজটা, যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট আমরা পেলাম এত হাজার বছর পরে, ইটস ইন ক্রাইসিস নাও, ইটস ইন কোয়েশ্চন। সো ওই জন্য আমি মনে করি দে আর বিহেভিং ইন এ ওয়ে, এটা ওরা ভাবছে যে ইটস ডু অর ডাই সিচুয়েশন। ইফ উই ডোন্ট সেটেল দিস, if we don't settle the question of this এই যে exist of resistance, তাহলে তারা ইসরায়েলি স্টেটে যা চায় যে ইউরোপিয়ান জুইশরা বা অন্যান্য প্রান্তের জুইশরা এখানে মাইগ্রেট করবে, মাইগ্রেট করে ওঠে আসবে, এটাকে একটা ভাইব্রেন্ট জুইস স্টেট করবে। কিন্তু 7 অক্টোবরের পরে বা হিজবুল্লাহ যে থ্রেট, এই লিঙ্গারিং থ্রেট, এই থ্রেট গুলোর ফলে ইসরায়েল অ্যাজ এ স্টেট বিকাম ভেরি ভালনারেবল সিকিউরিটি ওয়াইজ। ইফ ইউ রিমেম্বার, এখানে 7 অক্টোবরের পরে প্রায় 500,000 জুইশ লেফট ইসরায়েল। সো ওরা বিভিন্ন দেশে যে দেশগুলো থেকে আসছে চলে গেছে, কারণ এরা তো মাইগ্রেন্ট। তো এখন এদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। ইফ দে ক্যান নট, কি বলে, ডেমনস্ট্রেট যে ইসরায়েল ইজ এ সিকিউর স্টেট এবং এটার আশেপাশে কোনো থ্রেট নাই, দেন ইসরায়েল রাষ্ট্রের ভায়াবিলিটি উইল কলাপস আর কি। তো আমার মনে হয় এই জন্য এটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থেকে দে বি বিহেভিং কমপ্লিটলি আনকনভেনশনালি এবং কমপ্লিটলি আউট অফ প্রপোর্শন। মানে সেম একটা প্রশ্ন আমাদের করেছে শামীম, আমি আপনাকে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, মানে চ্যাট বক্সে এসেছে। সেটা হচ্ছে, ফ্রম আওয়ার পার্সপেক্টিভ we know it's heinous crimes, war crimes, killing innocent civilians and infants indiscriminately. Shouldn't it be so from Israelis perspective? Why not? How they legitimize this mass killing and keep their soldiers' moral standing? শিওর। এখন আন্তর্জাতিক রাজনীতিতে আপনি যা জানেন যে জাস্ট ওয়ারের কনসেপ্ট আছে, রাইট? ওয়ার ক্যান বি জাস্ট
অ্যান্ড সামটাইমস আমরা বলি যে শান্তির জন্য যুদ্ধ প্রয়োজন। সো এখন এগুলোকে জাস্টিফাই করা যায়, ওই যে যেটা বললাম, দে আর ইন এ স্টেট অফ একটা মানে দে থিঙ্ক যে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস অ্যান্ড দে নিড টু ফাইট দিস ওয়ার। সো আপনি এখানে ওয়ার ক্রাইমের প্রশ্ন তাদের কাছে অপ্রাসঙ্গিক। ওদের কাছে প্রাসঙ্গিক হচ্ছে আমাদের রাষ্ট্রের ফান্ডামেন্টাল সিকিউরিটি ভালনারেবল হয়েছে, উই নিড টু রিস্টোর দ্যাট। সো এবং ওইখানে তো একটা ডিপলি কনজারভেটিভ একটা মুভমেন্ট আছে, এবং ইসরায়েলিদের মধ্যে আমাদের ইসলামের মধ্যে যেরকম এক্সট্রিম কনজারভেটিভ কিছু গ্রুপ আছে, ইসরায়েলিদের মধ্যে এরকম এক্সট্রিম কনজারভেটিভ কিছু গ্রুপ আছে যারা মনে করে যে দে আর সুপারিয়র রেস। হ্যাঁ, তো এই ধরনের একটা সুপ্রিমেসিস্ট একটা আইডিওলজি আছে। That's also contributing যে how they see other human beings. বাট অন দ্য হোল আমি মনে করি এখানে ওদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটাই ওদেরকে এরকম মানে কমপ্লিটলি ডিসপ্রপোর্শনেট এবং ব্রুটাল রেসপন্সের দিকে ড্রাইভ করেছে। এখানে আহ, মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে তো অনেক ধরনের ট্রেড পারসেপশন আছে। একটা হচ্ছে ওদের মধ্যকার যে শিয়া সুন্নি ডাইকটমি, যে ইরানিয়ানরা শিয়া অ্যান্ড দে বিল্ড শিয়া ক্রেসেন্ট আর কি অ্যাক্রস দ্য রিলিজিয়ান, যার ফলে মানে বিকজ ধরেন হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি থেকে শুরু করে ইরাকে যেসব শিয়া গ্রুপস আছে, সিরিয়াতে আছে। সো এখানে কিছু সুন্নি স্টেটের মধ্যে এই ধরনের চিন্তা কাজ করে যে দে আর অলসো থ্রেটেন বাই দ্য রাইজ অফ ইরান। সেই কারণে এই মুসলিম কিছু মানে গালফ আলফের যে মুসলিম সুন্নি কান্ট্রি গুলো এক্সক্লুডিং কাতার এবং ওমান টু সাম এক্সটেন্ট, বাকি গালফ স্টেটগুলোর মধ্যে স্পেসিফিক্যালি ইউএই, সৌদি আরাবিয়া, সো ওরা ভাবে যে দে আর competing with Iranian interest as well. এবং ইসরায়েলের লং আর্ম নিয়ে আমি বলবো যে মানে দে আর নট কনফিডেন্ট যে দে ক্যান প্রোটেক্ট দেমসেলফ। সো এই দুইটা বিবেচনায় দে অলরেডি হ্যাড সাম কন্ট্যাক্টস এন্ড যে ইউএই এর সাথে ইসরায়েলের সম্পর্ক এখন ফুললি ডিপ্লোম্যাটিক, স্বাভাবিক। সৌদির সাথে আনডাক্টিভেবল একটা সম্পর্ক আছে। সো আমি মনে করি এটা কম্বিনেশন অফ ফ্যাক্টরস। ফার্স্ট যে দে আর স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য রাইজ অফ ইরান, এবং ওটা দিয়ে তারা থ্রেট ফিল করে, এবং দ্বিতীয়টা ওরা মনে করে যে ইন মাই ভিউ যে দে ক্যানট হ্যান্ডেল ইসরায়েল বিকজ ইসরায়েলের সাথে যে ওয়েস্টার্ন অ্যালায়েন্স আছে। সো এক ধরনের সাবমিসিভনেস যে আমরা ইসরায়েলকে ডিল করতে পারবো না, সো ইটস বেটার টু লিভ উইথ দ্যাম। তো এই কারণে তারা ইসরায়েলের সাথে কোনো হোস্টিলিটিতে যেতে চায় না। থার্ড হচ্ছে এনিমি ইজ মাই ফ্রেন্ড। সো সিন্স ইসরায়েলের এনিমি হচ্ছে ইরান, আমার দিক থেকে আই এম অলসো পারসিভিং যে ইরান ইজ এ থ্রেট। সো ওই ক্ষেত্রে ইসরায়েলকে ওরা একটা মানে ওইভাবে ডিল করে। সো দে আর নট completely friend of Israel, but they don't treat Israel as an enemy. That's how I would portray it. আর আনসার্টেনিটির কোয়েশ্চেনটা আর একটু বলেন, আনসার্টেনিটি অফ হোয়াট?
আন্তর্জাতিক রাজনীতিতে সার্টেনটি বলে কোনো কথা নাই, রাইট? এখানে সো এখানে আন্তরাষ্ট্রীয় যেসব সম্পর্ক সেগুলো তো অলওয়েজ ইভলভিং, এগুলো সবসময় মানে ডাইনামিক। সো ওই দিক থেকে আনসার্টেনটি তো একটা একটা কি বলে ইন্টিগ্রাল এলিমেন্ট, যে আপনি আজকে ইসরায়েল যে যে এয়ার সুপারিয়রিটি এনজয় করছে ইন দেয়ার ওয়ারফেয়ার, কালকে সেটা নাও থাকতে পারে। আজকে আমেরিকানরা যে যেভাবে ব্যাক করছে এবং ইউএস ইজ অলমোস্ট লঞ্চ সুপার পাওয়ার, কালকে সেটা নাও থাকতে পারে, রাইট? সো হোয়াট ইফ যে ইউনাইটেড স্টেটস collapse করলো as a global superpower power, so Israel will lose a significant security umbrella. What if যে ইসরায়েলের ইকোনমি কলাপস করলো, they cannot afford this military, that will fundamentally change the dynamics. What if Iran acquired nuclear weapons, right? That would fundamentally change the security dynamics. What if Russia provided Iran with all the fifth generation fighter jets like Su-57 and etc. Right? So all these questions are unresolved. এগুলো ইফ এর উপর, এবং এগুলো যে ঘটতে পারে ইউ অ্যান্ড আই অ্যান্ড এভরি ইন্টারন্যাশনাল অবজারভার্স অন দিস ইস্যুস নো। এখন এগুলো ঘটবেই তা বলছি না, বাট এগুলো ঘটার পসিবিলিটি আছে। সো এই পরিস্থিতিতে আনসার্টেনটি কোয়েশ্চেনটা এমন, সো যদি এগুলোর কোনোটা ঘটে, হোয়াট উড বি দ্য কোয়েশ্চেন অফ ইসরায়েলস সিকিউরিটি, ইসরায়েলস ফিউচার? ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ খুব কম, রাইট? সো ইসরায়েল রাষ্ট্রের ভায়াবিলিটি ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, যে কন্টিনিউয়াস ওয়েস্টার্ন সাপোর্ট, এবং আমরা দেখেছি যে ওয়েস্টার্ন হিপোক্রেসি এন্ড এটসেট্রা, রাইট? নো ম্যাটার হোয়াট দে সাপোর্টেড ইসরায়েল। এবং এখানে হিপোক্রেসি বলতে ইউক্রেন ওয়ারে ওয়েস্টার্ন মিডিয়ার এক ধরনের রোল, গাজা ওয়ারে কিংবা লেবানন ওয়ারে এক ধরনের রোল, কিংবা সেম ডিপ্লোম্যাটিক সাপোর্টের ক্ষেত্রে। সো আমরা তো উই আর লিভিং ইন এ ওয়েস্টার্ন, মানে কি বলে, এই গত 300-400 বছরের ওয়েস্টার্ন হেজিমনি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনাল হেজিমনি, ওদের নলেজ বলেন, টেকনোলজিক্যাল প্রগ্রেস বলেন, সব দিক থেকে আমরা গত 300 বছরে যে জায়গাটাতে আছি, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর গত 100 বছরে যেটা আরো প্রমিনেন্ট, যখন অটোমানরা ডিফিটেড হলো এটসেট্রা। সো আমরা তো গত 100 বছরে তো উই আর কমপ্লিটলি লিভিং ইন দ্য ওয়েস্টার্ন ডমিনেন্স, রাইট? অন্যান্য দেশগুলোর। তো এই ডমিনেন্সটা তো পারপেচুয়াল না, এটা তো পার্মানেন্ট না, এটা আগামী 20-30 বছর পরে ইউ নেভার নো দ্য রাইজ অফ চায়না, ইরানের অবস্থা কই যাবে, এবং অন্যান্য রাষ্ট্রগুলো, মুসলিম কান্ট্রিগুলো যেমন ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া। সো ওই সিকিউরিটি ডাইনামিক্সে যখন ইসরায়েল উইল নট বি ব্যাক বাই দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট ফোর্সেস, হোয়াট উইল হ্যাপেন, রাইট? সো আনসার্টেনিটির কোয়েশ্চনটা তো এইটার একটা ডাইনামিজম আছে। আরেকটা হচ্ছে যেটা আমি আগে বলেছি, ইসরায়েল রাষ্ট্রের এক্সিস্টেন্সটা ডিফেন্ড করে যে এখানে কনস্ট্যান্ট জুইশ ডিয়াসপোরা মাইগ্রেশন টু ইসরায়েল, আর এই ইমিগ্রেটেড লোকজন যাতে এখানে সেটেল করে, সো দে আর দ্য সেটেলার অফ দ্য ল্যান্ড। এখন যদি ওরা এখানে দেখে যে এটা কনস্ট্যান্ট ফিয়ারের মধ্যে ওদের সিকিউরিটি নিয়ে, সার্ভাইভাল নিয়ে, they will not settle here, so they will go back to their original year. এই বিষয়গুলো নিয়েই ধরুন আনসার্টেনিটির কোয়েশ্চেনটা it's true for all the stakeholders. স্যার,
এখন যে প্রশ্নটা বেশি নিউজ মিডিয়ায় সকল জায়গায় প্রকাশিত হচ্ছে, বা এই যে ইরানের যে ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণের পরে যে ধরনের এক ধরনের চিন্তা ভাবনা বা বয়ান চলতেছে, সেটা হচ্ছে এই যুদ্ধটার আঞ্চলিকতা বৃদ্ধি পেতে পারে। এবং আমরা দেখেছি ইসরায়েলের অভ্যন্তরেও কিন্তু এই যুদ্ধের যে এক্সপ্যানশন, এটা নিয়েও কিন্তু এক ধরনের ইন্টারনাল ক্লাশ চলতেছে ইসরায়েলের অভ্যন্তরে আহ নেতানিয়াহুর বিরুদ্ধে। তো এই সকল জিনিস নিয়ে আপনি কি মনে করেন? আবার যদি বলি ইরানেও যে হত্যাকাণ্ড গুলো করেছে ইসমাইল হানিয়াকে, তারপরেও আমরা দেখছি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এক ধরনের আহ যুক্তরাষ্ট্রের এক ধরনের ইনডাইরেক্ট ডিপ্লোমেসির এক ধরনের অপশন কিন্তু তারা পার্সু করার চেষ্টা করেছিল। তারপরেও যখন এই নাসরুল্লাহকে যখন হত্যা করা হয়, তারপরে দেখলাম আমরা ইরান সেখানে অ্যাটাক করলো। এবং এখন চিন্তা করা হচ্ছে যে এক ধরনের এক্সপ্যানশন, মানে যুদ্ধের এক্সপ্যানশন হতে পারে রিজিওনালি। আপনার কি মনে হয় এই যুদ্ধের আঞ্চলিক রূপ নিতে পারে কি নিতে পারে না? আম, আমি মনে করি যে আঞ্চলিক রূপ নেবে না। ইসরায়েলিরা চাইবে যে এই সুযোগটাকে নিয়ে ইরানে হামলা করা, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলো ধ্বংস করা, ইরানের আম, ইরানের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি এবং মিলিটারি ক্যাপাসিটিকে ধ্বংস করা। বাট এটার জন্য ওদের আমেরিকান সাপোর্ট লাগবে। কারণ আমেরিকানরা যদি সাপোর্ট না করে, ইসরায়েল ওই অ্যাটাক গুলো করতে পারবে, কিন্তু ইরান ক্যান স্ট্রাইক ব্যাক অ্যান্ড ডিস্ট্রয় ইসরায়েল অ্যাকচুয়ালি। দুই 2000 মিসাইল যদি ফায়ার এট ইসরায়েল, and all these missiles are very potent. We saw that they are ballistic missiles, they are hypersonic missiles, and traditionally ব্যালিস্টিক মিসাইলসের এগেনস্টে ডিফেন্স খুব কম। যদিও এই যে অ্যারো বলেন, স্যাম, অন্যান্য যেসব ইয়েগুলো আছে, যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে ওদের, ডেভিড স্লিং এন্ড এটসেট্রা, ব্যালিস্টিক মিসাইল সবসময় ডেঞ্জারাস, বিকজ ব্যালিস্টিক মিসাইলের ট্রাজেক্টরি হচ্ছে ইউ শুট এট দ্য স্পিয়ার atmosphere, right? And then when it glide to your local location, its velocity is always hypersonic. So ওইগুলো ইউজুয়ালি মানে detection rate by the conventional air defense system is very slim. Even the best and the brightest air defense system cannot stop even 50% of the ballistic missile. So if Iran shots, কারণ ওদের তুমি উপরের যদি সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, if you destroy them even, they have massive underground storage of ballistic missiles. So they will still be able to fire 1,000, 2,000 ballistic missiles that can flatten effectively all of Israel. So it's a matter কি যে আমরা যেটা বলি mutually assured destruction. So unless US joins this and stops in some sort, so ওইটা ছাড়া Israel will not risk that. কারণ এর অর্থ হবে বেসিক্যালি ইসরায়েল ধ্বংসাংশ হয়ে যাওয়া, ইরানেরও একটা বিশাল ধরনের ক্ষয়ক্ষতি হওয়া। The reason I'm saying যে এটার কোনো চান্স নাই, বিকজ আমেরিকানরা এখন স্টেজ 3 আর কি, কারণ ওরা ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে অলরেডি একটা কনফ্রন্টেশনাল একটা স্টেটে আছে। And Americans know, in my view, যে if they engaged with Iranians here, Russian will utilize that. Russian will provide all sorts of arms and ammunition to the Iranians and Houthis and whatnot. So Americanরা তখন মানে it will effectively become a global war, world war. So I don't think any sane mind in the US, except people like Lindsey Graham and etc., যেগুলো হকি শাকি ননসেন্স, অথবা জন বোল্টন টাইপ পিপল, তো ওই ধরনের পাগলাটে লোকজন ছাড়া কোনো সেন লোকজন উইল নট অ্যালাউ দ্যাট।
because that would effectively mean the end of the US hegemony also. Because then what will happen then? The Chinese and the Russians will support the Iranians. Israel will be evaporated. They will come under attack, and US will eventually have to leave the entire region. So all of their bases and outposts in Qatar and Bahrain, Saudi and whatnot. So everywhere they will come under attack. So আমি মনে করি এটা একটা devastating scenario, and Americanরা knows this war game all along. They have been exercising many war games. যে ইরানকে attack করলে what will happen. Iran is not a small country. Iran has a significant strategic depth. Iran has a significant population, and Iran is strategically located. It shares borders with all the important countries in the region. So, এটা will be suicidal for all of them. ইরানেরও অনেক ক্ষয়ক্ষতি হবে, ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হবে, and eventually what will happen then? Americans will be driven out of the region. So that the American experts know. So I hope they will stop Israelis. But what if the Israelis আমেরিকানদের কথা না শুনে যদি অ্যাটাক করে? সেই ক্ষেত্রে আমি মনে করি এটা লিমিটেড স্কেলে একটা ওয়ার হবে. Iran will strike back, but it will not be a regional war. স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের বিগ সো এইটা একটা ট্রাম্পের এগেনস্টে একটা বড় যুক্তি হচ্ছে হি ইজ অ্যান ইরেশনাল অ্যাক্টর and he risk dragging US in some sort of Armageddon, right? So that's the real risk. বাট আমি মনে করি যে ট্রাম্পের গতটা টার্ম ইয়ে করে বিশ্লেষণ করে বা ট্রাম্প সম্পর্কে আমি যতটুকু I think Trump is not entirely irrational. He is a very cunning guy. He behaves sometimes erratically, but I would not say that he is entirely irrational. Having said that, যদি ট্রাম্প রিয়েলি ইরেশনালি এবং ট্রাম্প অ্যান্ড হিজ টিম যদি ইলেক্টেড হয় এবং ইরেশনালি বিহেভ করে, সেক্ষেত্রে তো আমি সিনারিওটা বললাম, দেন ইট উইল বি ওয়ার্ল্ড ওয়ার। অ্যান্ড ইফ দে চুজ, আই মিন দে ক্যান ডু ইট। পৃথিবীতে মেজর যুদ্ধগুলো হয়েছে মিসক্যালকুলেশন থেকে, যে দে থিঙ্ক যে একটা আউটকাম হবে, বাট দ্য আউটকাম, দ্য এন্টায়ার সিচুয়েশন ওয়েন্ট আউট অফ দ্য কন্ট্রোল। সো মাই অ্যাসাম্পশন ইজ দ্যাট যে ইউএস স্ট্র্যাটেজিস্টরা যেভাবে ওয়ার গেমগুলো এক্সারসাইজ করেছে, ওই ধরনের আউটকাম আগামী হবে। If US engages in support of Israel and the regional war starts, I think we will see a major realignment. Even the role of the Turkey would be interesting as well. But we know that what Russians will do, right? The Russians will arm the Iranians, and I will not be surprised if they give the nuclear weapons to the Iranians. প্রশ্নটা হচ্ছে যে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করার বিপরীতে ইরানের আক্রমণ, হুতিদের অ্যাক্টিভিটি, পাশাপাশি ইরাকের শিয়াপন্থী গোষ্ঠীর সশস্ত্র বাহিনী কর্তৃক ইরাকে উপস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণের হুমকি, এই বিষয়গুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখতেছে? আসলে মার্কিন প্রশাসন এই ব্যাপারগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে, তাদের ভূমিকা কি হতে পারে, এটা নিয়ে একটা প্রশ্ন করেছে। US will do whatever they're doing. They will try to supply arms and intelligence and money to the Israelis. সেটা ওরা করবে, এবং এটা ইসরায়েলের
And because we all know যে এখানে Israel lobby in the US is very strong, very powerful. So they effectively control the Middle Eastern policy of the US. Um, so anything Israel's interest, they will do that. Except in one question, যে জিনিসটা আমি বললাম, except যে ওরা এখানে কতটুকু যুদ্ধে জড়াবে, বা ওই যুদ্ধে জড়ানোটা ওদের জন্য স্বার্থের কতটুকু অনুকূল। হ্যাঁ, আজকে যদি এই প্রশ্নটা ইয়েমেন এবং ইসরায়েল হতো, then US would bomb Yemen and entirely and destroy. But Iran is a different ball game. So the risk is very, very high. Otherwise, I think the US would have done the same what they have done to Syria, what they have done to Libya, and what they have done to different countries in the region. So they view Hizbullah and the Shia axis as a common enemy. Not but because it is the best interest of the American people, but because of the American policy has been very skewed. They have been influenced and controlled by this Israeli lobby. স্যার মানে আমার একটু প্রশ্নটা একটু মিডল ইস্টের মানে ইসরায়েলের সিকিউরিটি নিয়ে। আমি একটা অ্যানালিসিসের মধ্যে এরকম দেখতেছিলাম যে গ্যাপ অনেক কম। তো যদি ওয়েস্ট ব্যাংক থেকে ইসরায়েল তার সমস্ত মানে ট্রুপস বা তার যে সমস্ত স্যাটেল সে যদি নিয়ে আসে এবং প্যালেস্টাইন যদি একটা স্টেটকে ভায়াবল স্টেট সে ক্রিয়েট করে দেয়, দেন যে কোনো সময় খুব দ্রুত যদি আক্রমণ করে প্যালেস্টাইনিয়ান কোনো মিলিটারি বা প্যালেস্টাইনিয়ান কোনো অর্গানাইজেশন, সেক্ষেত্রে ইসরায়েলের যে কোর এরিয়া তেল আবিব এবং যে তেল আবিব যে মেট্রোপলিটন এরিয়া, সেটা সে মানে যে কোনো সময় বড় ধরনের একটা মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে এরকম যে উইদাউট মিলিটারি প্যালেস্টাইন রাষ্ট্রে কোনো ভায়াবল মিলিটারি ছাড়া প্যালেস্টাইন রাষ্ট্র ক্রিয়েট করতে ইসরায়েল কেন মানে মানে আগ্রহী হয় না, বা প্যালেস্টাইনরা কেন আগ্রহী হয় না? প্যালেস্টাইনেরও জানা যায় ইসরায়েলকে এই জায়গা থেকে ইরাডিকেট করতে পারবে না, এবং ইসরায়েলও জানে যে প্যালেস্টাইনকে সম্পূর্ণভাবে ওয়াইপ আউট করতে পারবে না। সো এমন একটা প্যালেস্টাইন রাষ্ট্র ক্রিয়েট করা যায় না যে রাষ্ট্রে মানে প্যালেস্টাইন রাষ্ট্র হবে পুরো ওয়েস্ট ব্যাংক এবং গাজা নিয়ে, কিন্তু উইদাউট এনি মিলিটারি, যাতে ইসরায়েলের সিকিউরিটিও এনশিওর করা যায় এন্ড প্যালেস্টাইন রাষ্ট্র একটা ভায়াবল রাষ্ট্র ক্রিয়েট করা যায়। এখন আপনার প্রশ্নটা তো কন্ট্রাডিকশন আছে। আপনি বলছেন একটা প্যালেস্টাইন মানে ভায়াবল প্যালেস্টাইন রাষ্ট্র আবার আর্মি ছাড়া। এখন উইদাউট মিলিটারি কোনো ভায়াবল স্টেট তো হয় না। মানে ইফ ইউ ক্রিয়েট এ স্টেট অ্যান্ড দ্য স্টেট ইজ সভরেন, দেন স্টেটের তার বেসিক কিছু এলিমেন্ট তো লাগবে, রাইট? সো আমার স্টেটের উপর আমার কতটুকু কন্ট্রোল আছে, আমি কতটুকু বিদেশি আগ্রাসনকে ফ্যান্ড অফ করতে পারি। সো আমার জিওগ্রাফিক্যাল কন্ট্রোল, দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, এগুলো সার্ভ করা। সো কোনো স্ট্রং মিলিটারি ছাড়া তো কোনো ভায়াবল স্টেট হবে না, বিকজ ইট উইল হ্যাভ টু লিভ এট দ্য হুইম অফ দ্য ইসরায়েলিস। এবং ফর ইউর ইনফরমেশন, আই থিঙ্ক ইসরায়েলিস ওয়ান্টেড that kind of Palestine state all along. They offered Palestinians যে তো তোমরা স্টেট পাবা, but you will not have the army. We will control your seas, air, and everything. So you will effectively live as a colony under me আর কি। তোমার কিছু গভর্নেন্সে তোমার থাকবে, তোমার কিছু কন্ট্রোল থাকবে, স্বাধীনতা থাকবে, but you will not have your army. Your security will be controlled by us, an external security. So এটা ইসরায়েলি position. They wanted this, but the Palestinians have categorically rejected this all along, all the negotiations. And তিনটা issue was sticking. One is the return of all the people যে আর কি যারা নাকবার মাধ্যমে এবং পরে ডিসপ্লেসড হয়েছে, এই লোকগুলো রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড বা এদেরকে কম্পেনসেট করা। দ্বিতীয় হচ্ছে এই সিকিউরিটি কোয়েশ্চেনটা। এই বিষয়গুলো লিঙ্কিং এগুলো রিজলভ হয় না, যার ফলে আমরা কোনো স্টেট দেখি না আর কি। স্যার ইসরায়েল কি কখনো স্যার মানে প্যালেস্টাইন রাষ্ট্র ক্রিয়েট করতে দিবে যে উইদাউট মানে উইথ মিলিটারি পুরো ওয়েস্ট ব্যাংক? কারণ সে যদি ওয়েস্ট ব্যাংক ছেড়ে দেয়
দ্যাট মিনস মানে একটা ভায়াবল যদি প্যালেস্টাইন মিলিটারি হয়, তো সে যে কোনো সময় ইসরায়েলের কোল এরিয়াকে সে ডিস্ট্রয় করতে পারে উইথ সাম মিনিটস। মানে এখন যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইলে মানে তাকে যদি আটকাইতে হয়, তার একটা স্ট্র্যাটেজিক ডেপথ লাগবে, একটা টাইম পিরিয়ড লাগবে। কিন্তু 17 থেকে 19 কিলোমিটার মাত্র জাস্ট পার্থক্য। ওয়েস্ট ব্যাংক থেকে ইসরায়েলের যে কোর এরিয়া, যে কোনো মানে ব্যারাজ অফ মিসাইল অ্যাটাক হইলে ইসরায়েল পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যাবে। তো ইসরায়েল তো কখনোই সে ওয়েস্ট ব্যাংক ছাড়বে না, মানে সিকিউরিটি ইস্যুতে, যদি সে না সম্পূর্ণরূপে বাধ্য হয়। তো আপনি কি মনে করেন? You are right. না, you are right. These are the consideration আমি ওই যেটা বললাম at the start of the conversation, যে if you are in the Israeli shoes, what you would do, right? তো Israelis are doing what they think, যে আপনি যে জিনিসটা বললেন, Israelis are thinking exactly like that, যে আমরা যদি এখানে প্যালেস্টাইনিয়ান স্টেট দিই এইভাবে ওয়েস্ট ব্যাংক এবং গাজা মিলে, and if they are আমাদেরকে ইয়ে করতে হবে। বাট ডাজ দ্যাট মিন যে এখানে তো আন্তর্জাতিক আইন তো আর ইসরায়েল কি দিবে না, কি চায় না, এটা নির্ভরশীল না। আন্তর্জাতিক আইনে হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটা ক্রিয়েট হয়েছে 1947-48 সালে একটা 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 ইউএন মেকানিজমের মাধ্যমে, রাইট? সেখানে ইসরায়েল রাষ্ট্রের জন্য কিছু ল্যান্ড দেওয়া হয়েছে, প্যালেস্টাইনদের জন্য কিছু ল্যান্ড দেওয়া হয়েছে। সো এই যে নেগোশিয়েটেড একটা অবস্থান, সেখানে তো ইসরায়েল ক্যান নট ডিকটেট দিস যে আমি প্যালেস্টাইন রাষ্ট্রের আর্মি থাকবে কি থাকবে না। সো দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো এখন ওরা যেটা করছে সেটা হচ্ছে in violation of this international law, এই যে টু স্টেট সলিউশনের এগেইনস্টে বলা, এদের সিকিউরিটি কন্ট্রোল করা, গাজার সি এয়ার ল্যান্ড এগুলো কন্ট্রোল করা, এগুলো তো কমপ্লিটলি ইন কন্ট্রাভেনশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল। সো এখন দ্য কোয়েশ্চেন ইজ দ্য ইন্টারন্যাশনাল ল এক্সিস্ট করবে কি করবে না। ইন্টারন্যাশনাল ল যদি ফুললি ফাংশন করে, তাহলে ইটস নট এ কোয়েশ্চেন ফর ইসরায়েল টু গিভ ওয়েদার ওয়েস্ট ব্যাংকের আর্মি থাকবে কি থাকবে না, রাইট? ইটস এ কোয়েশ্চেন অফ দ্য ল। এখন কথা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে আমরা যেটা দেখেছি যে মাইট ইজ রাইট, ইসরায়েল ইজ ব্যাকড বাই দেয়ার ওয়েস্টার্ন সুপার পাওয়ার্স। এবং ইন দ্য কনটেক্সট, এই যে আপনি যে জিনিসটা বললেন যে ইসরায়েল ইজ আফ্রেড অফ দেয়ার ওন সিকিউরিটি, সো ওরা ওদের সিকিউরিটি নিয়ে ভয় পায়, যার ফলে প্যালেস্টাইন একটা ভায়াবল প্যালেস্টাইন স্টেট ক্রিয়েট হইতে ওরা ইচ্ছে না। এটা হচ্ছে গায়ের জোরের অবস্থান, এবং এই গায়ের জোরের অবস্থানটা এখন পর্যন্ত টিকে আছে বিকজ ওয়েস্টার্ন হেজিমনি, রাইট? দ্য ইউএস সুপার পাওয়ার এবং ফ্রান্স ব্রিটেন অলমোস্ট লাইক এ পেরিফেরাল ফোর্স এখন, এইগুলো এতটা গুরুত্বপূর্ণ না, বাট ইউএস ইজ স্টিল এ সুপার পাওয়ার, রাইট? তো এখন যে আনসার্টেনিটি কোয়েশ্চেনটা সবুজ বলল যে এটা আগামী 20 বছর পরে whether US will remain the same strong super power as now, whether China will replace it with much more firepower and etc. So in that situation, ইসরায়েল এখন যে ইম্পিউনিটিটা ভোগ করছে, যে আমি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওয়েস্ট প্যালেস্টাইনদের স্টেট করতে দিচ্ছি না, সেই সিচুয়েশন থাকবে কিনা সেটা তো না থাকতে পারে, রাইট? ইরানিয়ানসরা এখন যে অবস্থায় আছে, যে ওদের রিজিওনাল প্রক্সিস এন্ড এটসেট্রা, if that's stronger and Iran has the nuclear weapon, whether that will change, right? So ইসরায়েল রাষ্ট্র এখন যেভাবে বিহেভ করছে, এইসব কনসিডারেশনে নিয়ে যে ইউএস ইজ ওয়েনিং, ডিক্লাইনিং সুপার পাওয়ার, and they have to deal with some of the questions now than later, কারণ they know যে আমাদেরকে এই কোয়েশ্চেনটা এক সময় ফেস করতেই হবে। If we are behaving illegally, if we are illegally occupying some countries and lands, at some point আমাকে তো যুদ্ধ ফেস করতেই হবে,
they are illegally occupying Golan Heights, Sheba Farm of Lebanon, Golan Heights of Syria, they are illegally occupying West Bank, they are illegally occupying Gaza. So এইসব illegal occupation তো will not continue forever. যখনই দ্য ব্যালেন্স অফ পাওয়ার, আমি তো বলি যে দ্য মোমেন্ট ইসরায়েল ইজ লুজ ইজ এয়ার সুপারিয়রিটি, দ্য ইসরায়েল স্টেট উইল বি গন। বিকজ ওরা এখন এয়ার সুপারিয়রিটি দিয়ে ওরা এখন যেখানে সেখানে বম করে বেড়াচ্ছে, এটা করে বেড়াচ্ছে। বাট দ্য মোমেন্ট এয়ার সুপারিয়রিটি ইজ কম্প্রোমাইজড, যে সাপোজ আমার গাজাতে কিংবা লেবাননে বা সিরিয়ার এমন এয়ার ডিফেন্স আছে দ্যাট ক্যান ডিটেক্ট all these Israelis কি বলে F-16, F-35 and etc. and shoot down hundreds. Israeli state will be gone, because that means from all direction, from Lebanon to Syria to Gaza, hundreds of people, millions of soldiers and militias will march to Israeli borders. And they can't do anything. তো এখন এই যে ফেস টু ফেস গ্রাউন্ড কমব্যাটে উই স যে ওরা গত 2-1.5 বছর ধরে গাজা করতে পারলো না, একটা ছোট মিলিশিয়া গ্রুপ। এবং ইউ উইল সি লেবাননে গ্রাউন্ড কমব্যাটে দে উইল লুজ সিগনিফিক্যান্ট উইপেন্স এন্ড ম্যান পাওয়ার। কিন্তু এয়ার সুপারিয়রিটিতে ওরা এসব করে পার পেয়ে যাচ্ছে। So the balance of power will be completely tilt if somebody develop some capacity to deal with these Israeli airplanes. কি বলে স্যার, মানে আমি একটা অ্যানালিসিস দেখতেছিলাম এরকম যে আপনার ইসরায়েলের আছে ইরানের যে ইন্টারনাল যে মানে দুর্বলতাগুলো আছে সেটাকে কাজে লাগায়। যেমন ধরেন স্যার, ইরানের যে 50% পপুলেশন, মোর দেন 50% পপুলেশন নন পার্সি, মানে হচ্ছে আজারি, বালুচ, অ্যারাবিক, বিভিন্ন মাইনরিটি এথনিসিটি কান্ট্রি। তো তারা যে ইউনাইটেড হয় একটা শিয়া মুসলিম আইডেন্টিটির দ্বারা, সেটাকে ইসরায়েল মানে আপনার উইকনেসটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। এই যে প্রবাবিলিটি, এটা কি মানে সামনে ইরানকে কোনো ধরনের মানে দুর্বলতা বা ইন্টারনালি ব্রেকডাউন করার ক্ষেত্রে বা ইরানকে ইন্টারনালি দুর্বল করার ক্ষেত্রে কোনো ধরনের ইফেক্টিভ ইফেক্টিভ ওয়েতে কাজে করতে পারে? আরেকটা হচ্ছে স্যার, এইটার সাথে রাশিয়ান ইরানকে ব্যাক করতেছে, বাট মানে আমি যদি দেখতেছি যে রাশিয়ানরা এমন কোনো পাওয়ার দিতেছে না ইরানকে, এমন কোনো উইপেন্স বা এমন কোনো মানে নলেজ হাউ টু ইরান মানে এয়ার সুপারিটি, মানে ইসরায়েলের যে এয়ার সুপারিটি সেটাকে মানে চ্যালেঞ্জ করতে পারে। সেই ধরনের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা সেই ধরনের কোনো মানে আপনার সুপারসনিক মিসাইল বা অন্য যে কোনো ধরনের উইপেন্স এর মধ্যে গেল, মানে ইরান ব্যক্ত করতেছে যে মানে আপনার মানে সরি রাশিয়া তো ব্যক্ত করতেছে ইরানকে, কিন্তু এমন কোনো ভাবে ব্যাক করতেছে না যেটা ইরান ওই পরিমাণ পাওয়ারফুল হয় যদি ইসরায়েলকে মানে ডিটার করতে পারে। এইটা মানে কি, মানে আমি কি যেটা জানতেছি বা পড়তেছি এটা কি ঠিক কিনা, মানে এটা আপনার দৃষ্টিতে কি মনে হইতেছে? সেকেন্ডটা থেকে আরম্ভ করি। আমার মনে হয় ঠিক না, কারণ ইরানিয়ানরা অলরেডি রিসিভড S-300 SAM সারফেস টু এয়ার মিসাইল যেটা ফ্রম রাশিয়া। সো এটা অলরেডি ডেলিভার্ড। অ্যান্ড কিছু রিপোর্ট দেখছি আমি যে ইরানিয়ানরা হ্যাজ অলরেডি রিসিভড S-400 as well. So these are very capable ported and air defense systems. But will that stop the F-35s? Israelis যে এখন latest American F-35 গুলো আছে, সেটা will have to wait and see. যেটা বললাম যে F-35 এবং ইসরায়েলি এয়ার সুপারিয়রিটিকে কন্ট্রোল করার জন্য যতদিন না পর্যন্ত একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট এই রাষ্ট্রগুলো না বের করে, ইসরায়েল উইল কন্টিনিউ টু ডমিনেট। আরো কিছু রিপোর্ট আছে যে ইরান তাদের হাইপারসনিক মিসাইল ডেভেলপমেন্ট টেকনোলজিতে রাশিয়ানদের হেল্প পেয়েছে। So yes, Russians have helped them significantly. Among the rumors that I hear from the Russian analyst is recently Iran and Russia মধ্যে একটা military pact হয়েছে, সিকিউরিটি এগ্রিমেন্ট। এটা এখনো সারফেস হয় নাই, পাবলিকলি আসে নাই,
But if that happens, that will completely change the security dynamics. আপনার প্রথম কোয়েশ্চেনটা ছিল একটু ইয়ে করবেন, রিপিট করবেন ফার্স্ট কোয়েশ্চেনটা। জি স্যার, অবশ্যই স্যার। মানে ইরানের যে ইন্টারনাল যে দুর্বলতাগুলো আছে, ওকে, হ্যাঁ, মাল্টি রাইট এথনিক রাইট। কান্ট্রি। এইটা তো গিভেন, এটা প্রত্যেক দেশ আছে, রাইট? ওই ওই বিষয়ে কনসিডার করলে ইউনাইটেড স্টেটস এবং ইন্ডিয়া হবে পৃথিবীর সবচেয়ে ভালনারেবল কান্ট্রি, কারণ এখানে এত বেশি মাল্টি এথনিক মাল্টি রেশিয়াল গ্রুপ আছে। সো এটা সব দেশের জন্য ট্রু, বাংলাদেশের জন্য হয়তো এটা ট্রু না, কারণ আমরা লার্জলি একটা হোমোজেনাস কান্ট্রি। বাট ইন মোস্ট অফ দ্য সুপার পাওয়ার্স, রাশিয়ার জন্য হয়তো এটা ট্রু না, কারণ রাশিয়ার জন্য ট্রু, রাশিয়াতে হাফ অফ দ্য পিপল আর নট এথনিক রাশিয়ান, রাইট? সো এটা সব রাষ্ট্রের জন্যই ট্রু আর কি। whether that will affect Iranian ability to continue as a viable state, সেটা নিয়ে আমি I will not doubt. আমার কাছে মনে হয় যে Iranianরা have demonstrated throughout the history they are I think one of the longest surviving civilizational state আর কি, China and Iran. So they have witnessed many ups and downs, and I am doubtful যে whether a internal যে ওদের যে এথনিক ফল্ট লাইন গুলো আছে, রিলিজিয়াস ফল্ট লাইন আছে, উইল এফেক্ট দ্য ভায়াবিলিটি অর দ্য ফাংশন অফ দ্য স্টেট। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি একটু ওই বিগ পাওয়ারদের নিয়ে কথা বলবো। স্যার, আপনি প্রথমে আনসার্টিনিটির ওই প্রশ্নটায় বলতেছিলেন যে ইন ফিউচারে তো ওয়ার্ল্ডের একটা শিফট আসতে পারে, একটা পরিবর্তন আসতে পারে। তো সেক্ষেত্রে আমি স্যার চীনকে নিয়ে আসলে একটা প্রশ্ন করব। আমি যদি সিকিউরিটি ডাইনামিক্স এর এই কথাগুলো বাদ দিই, যেমন দেখছি চীন এই অঞ্চলে মিডিল ইস্টে চীনের এক ধরনের একটা ফুটিং আছে। আমরা সৌদি এবং ইরানের মধ্যে যে একটা অ্যাপ্রোচমেন্ট হলো, সেখানেও চীনের একটা ভূমিকা দেখেছি। তো এই সিকিউরিটি বা স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনের জায়গাটা বাদ দিয়েও যদি আমি ইকোনমিক পার্সপেক্টিভে বলি, আহ চীন কেন আসলে, যেহেতু চীনের এই অঞ্চলে ইকোনমিক স্বার্থ আছে অনেক, ইরানের সাথে চীনের একটা বহুমুখী সম্পর্ক আছে, বিশেষ করে ইকোনমিক্যালি তার যে এনার্জি সাপ্লাই ব্যাপারগুলো। আসলে এই যে যদি রিজনালি যদি ওয়ারটাকে আর এক্সপ্যান্ড করে আসলে, বা ইসরায়েল যে কাজগুলো আসলে করতেছে, এই কাজের প্রেক্ষিতে চীন আসলে কেন ইসরায়েলকে বলতেছে না যে ইউ শুড স্টপ হেয়ার? এইখানে আসলে চীনের মানে ভয়ের জায়গাটা কোথায়? কারণ আপনি বললেন যে ইন ফিউচার হেজোমনিক পাওয়ার বা ওয়ার্ল্ডের যে পাওয়ার শিফটিং এর জায়গায় একজন আসতে পারে, এবং পটেনশিয়ালি চীন সেই জায়গায় আছে। তো চীনের যে রিজিওনাল মানে মানে অ্যাম্বিশনের জায়গা বা গ্লোবাল অ্যাম্বিশনের জায়গায়, সেখানে যদি এই ধরনের একটা সংকট নিরসনে চীন যদি পদক্ষেপ না নিতে পারে, বিশেষ করে ইকোনমিক টার্মসে, ইসরায়েলকে বলে যে না, থামা উচিত, যেমন ওয়েস্টের কিছু রাষ্ট্র বলে, কেন আসলে চীন বলতেছে না? আপনার কাছে কি মনে হয় চীনের এখানে ভয়ের জায়গাটা কোথায়, বা কোন স্বার্থের জায়গাটা কোথায়? চীন তো কন্ডেমড, হ্যাঁ, যে বলছে যেগুলো ডিপ্লোম্যাটিক্যালি যা বলা সম্ভব, কিন্তু চীন কি একটা রাষ্ট্রকে বলতে পারে যে আপনি থামেন? ডিপ্লোম্যাটিক্যালি নো। আমেরিকা পারে বিকজ ইসরায়েলের সাপ্লাই ডিপেন্ডেন্ট অন দ্য ইউএস, সো দে ক্যান সে দে স্টপ ইট। বাট যদি সাপ্লাই ডিপেন্ডেন্ট অন দ্য ইউএস না হইতো, হোয়াট ইফ আমি চায়না এখন বললো যে আপনি থামেন, কিন্তু সে থামলো না, তাইলে তো এটা একটা হিউমিলিয়েশন, রাইট? সো এটা নো কান্ট্রি উইল সে দ্যাট এট ওয়ে। আর আমি চায়নার বিষয়টা দেখি যে প্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইউএস এর মতো, যে এটা একটা রাইজিং পাওয়ার, যখন ইউরোপিয়ানরা ছিল সুপার পাওয়ার, রাইট? আমেরিকা ওয়াজ নট এট দ্যাট পাওয়ার,
but the conflict in two world wars benefited US. হ্যাঁ, যেখানে রাইভেবল কান্ট্রি গুলো একে অপরকে ডিস্ট্রয় করেছে, and actually after the second world war US became the super power. এর আগ পর্যন্ত তো না, এর আগ পর্যন্ত ছিল ব্রিটেন, ফ্রান্স and this and that. So আমার কাছে মনে হয় যে if there is a regional war breaks out অথবা একটা ওয়ার্ল্ড ওয়ার ব্রেকস আউট, I don't think that China will actively participate in it, but they will do everything to do the damage আর কি behind the scene. Yeah, so they will probably arm Russians and the Iranians. They will provide materials and supports, but under cover আর কি. So that মানে এখানে the US bleeds. So US এর ডিক্লাইন হইলে আমেরিকা, চায়না, ইন্ডোনেশিয়া তো ওইভাবে দেখে, এখানে ইসরায়েল ইজ নো ম্যাচ ফর দ্য চাইনিজ, রাইট? চাইনা, ইন্ডোনেশিয়া দেখে যে ইউএস এর সাথে তাদের যে কম্পিটিশনটা, সো ওইখানে যদি ইউএস যদি কোনো মেজর ওয়ারে জড়িয়ে যায়, সেক্ষেত্রে চাইনিজ উইল ডু এভরিথিং ইন দেয়ার ক্যাপাসিটি টু আন্ডারমাইন ইট। হ্যাঁ, ওরা এটাকে ইউজ করবে ওই সুযোগটাকে। তো সেই ক্ষেত্রে এখানে ইসরায়েলকে ওয়াই উড ইউ সে দ্যাট, মানে ওরা তো এটা শুনবে না, এটা দে ন যেটা শুনবে না। স্যার আমি বলছিলাম যে ডিপ্লোম্যাটিক প্রেসারের যে ব্যাপারটা, আপনি যে উদাহরণটা টানলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু যখন সুয়েজ ক্যানেল ক্রাইসিস হয় তখন কিন্তু যুক্তরাষ্ট্র এক ধরনের ডিপ্লোম্যাটিক প্রেসার যুক্তরাজ্যের উপর দিয়েছিলেন বা ওই রাষ্ট্রগুলোকে যে এখান থেকে সরে আসার জন্য। আসলে চায়না যদি নিজেকে ওইটা ছিল ওইটা ছিল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা ইউ আর রেফারিং টু 1956 যে সুয়েজ ক্যানেল ক্রাইসিস, রাইট? ওইটা আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, when ব্রিটিশ এম্পায়ার ইজ গন, ফ্রেঞ্চের আউটপোস্ট গুলো ইজ ইন ট্যাটার্স, মানে তখন আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইউএস won the war, and US had already become the superpower, so they could dictate the terms. China is in no way close to that point yet. কারণ তখন ইউএস এর পাওয়ার ছিল টু সে দ্য ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ অ্যান্ড ইসরায়েলিজ স্টপ দিস। হ্যাঁ, বাট চায়না তো, কারণ এবং স্টপ না করলে কি হবে, ইউএস সেড দ্যাট ইফ ইউ ডু নট স্টপ দেন উই উইল স্টপ ইট। So they had the power, they have the resource. হ্যাঁ, তো এটা তো চায়না তো এই মুহূর্তে নাই। চায়না এখন পর্যন্ত যেটা দে আর স্ট্রাগলিং টু build their security architecture globally, যাতে করে in the event of a conflict they can secure their trade routes. এখন পর্যন্ত they are very much vulnerable in the conflict of a war. All of their trade routes will be choked. সো এখন চায়নার ওই ক্যাপাসিটি স্টিল নাই। চায়না হয়তো ওদের নিয়ার, মানে ওদের ব্যাক হ্যান্ডে দে আর পাওয়ারফুল, বাট ওরা তো গ্লোবালি ইন দ্য ট্রেড রুটস এন্ড এটসেট্রা দে আর প্রিটি মাচ ভালনারেবল। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা প্রায় শেষে চলে আসছি, আর মাত্র দুটা প্রশ্ন আছে আমার পক্ষ থেকে, জানি না অন্য কারা প্রশ্ন করবে নাকি। সেখানে ইউএস এর ব্যাপারটা নিয়ে অনেকেই আলোচনা করছে, এবং আমি কিছু গত পরশুই দেখলাম কামলা হ্যারিস কিছু একজন প্রশ্ন করেছিল যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধটা রিজনালি এক্সপ্যান্ড করে যুক্তরাষ্ট্র কি সেখানে সৈন্য পাঠাবে নাকি। কামলা হ্যারিস ডিরেক্টলি বলেছে যে না, আমরা সেখানে সৈন্য পাঠাবো না। তো এদের এক ধরনের এই যদি রিজনাল এক্সপ্যানশনও হয়, এক ধরনের ইউক্রেন টাইপের এক ধরনের পলিসি হয়তো ওয়েস্ট থেকে নেওয়া হবে যে আমরা আর্ম সাপ্লাই দিব, বাট উই আর নট গোয়িং, মানে আমার সৈন্য সেখানে যাবে না, এই ধরনের কিছু হইতে পারে। তো এটা নির্ভর করবে আসলে স্যার আমার মনে হয় ইউএস পলিসির ক্ষেত্রে। আর যদি ইউএসএ সেখানে জড়ায় তাহলে তার যে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আছে স্যার, সেখানে তো হয়তো মনে হয় ইউএসএ অনেক পিছিয়ে যাবে, যেটা এখন প্রাইম ফোকাসের জায়গা, ইউএস ফরেন পলিসির জায়গা। স্যার আমার প্রশ্ন আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ইউএসএ কে নিয়ে, তা হচ্ছে যে এই যে হররটা হলো বা হচ্ছে এখনো, যে হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে, যে সংখ্যাগুলো বা পরিসংখ্যান
আর বিশেষ করে শিশুদের হত্যার কথা যদি বলি, নারীদের হত্যার কথা বলি, যে পরিসংখ্যানটা আসছে, তো এই ব্যাপারগুলো কিন্তু গ্লোবাল বা বিশ্বব্যাপী এক ধরনের আবেগের জায়গায় নাড়িয়ে দিয়েছে। আর বিশেষ করে মুসলিম বিশ্বে কিন্তু এটার একটা বড় প্রভাব পড়েছে। তো আমরা দেখি যদি মধ্যপ্রাচ্যের কথা বলি বা মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রর এক ধরনের প্রো ইউএস এর নীতি থাকে বা ইউএস এর প্রতি প্রো মনোভাবটা থাকে। বিশেষ করে আমরা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগত কথা বলতে পারি। তো যে ক্ষোভ বা অসন্তোষ আমরা আমাদের দেশের প্রেক্ষিতেও দেখছি স্যার। যদিও আপনি আমাদের দেশের পার্সপেক্টিভে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, ওইটা নিয়ে আজকে আলোচনা এখানে করি। মানে জনরোষ আসলে কিভাবে কাজ করতে পারে আমরা আমাদের প্রেক্ষিতেই দেখেছি। তো ইসরায়েলের এই ধরনের কাজের ফলে যে মুসলিম বিশ্বে যে জনরোষ তৈরি হচ্ছে, এবং যে সকল রাষ্ট্রগুলো আসলে মুসলিম হওয়ার পর, মুসলিম শাসন হওয়ার পরও প্রো ইউএস, আসলে এই রাষ্ট্রগুলো যারা সরকার বা স্টেটের পলিটিক্যাল কাঠামো, তাদের ভবিষ্যৎটা আসলে কি? যে এই যুদ্ধটা যদি এক্সপ্যান্ড আরো করে, আরো যদি মানুষ মারা যায়, ক্ষোভের বহিঃপ্রকাশ যদি কখনো ঘটে, তখন তাদের ভবিষ্যৎটা কি হবে স্যার? খুবই খারাপ ভবিষ্যৎ, বিকজ দে আর these rulers act like an occupying force আর কি, এবং ওরা একটা ভেরি গার্ডেড সিকিউরিটি এর মধ্যে আছে, and they are also dependent on Israelis and Americans on their security. So that also details why they are why they support Israel and US, because they know that they lack legitimacy, এবং রাষ্ট্রের মধ্যে ওদের কোনো মানে কনসেনসাস নাই, রাইট? সো যার ফলে দে ডিপেন্ড অন দেয়ার হেভিলি সিকিউরিটি, মানে গার্ডেড আর কি, এবং the security is being offered by the US and Israelis mostly. সেটা যদি ইউএস যদি ভালনারেবল হয়, রিজিওনাল ওয়ার লাগে, তাইলে they will be vulnerable too. এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, এবং দ্যাটস ওয়াই the West prefer democracy in everywhere, but not in that part of the world, because ওইখানে যদি democratic government হয়, they know যে all the governments will be anti-Western, anti-Israelis, so they don't support democracy there. থ্যাংক ইউ স্যার। স্যার, এবার আমি এই সেশনের সর্বশেষ প্রশ্নটি করব। জানি না কেউ আর কোনো প্রশ্ন আছে নাকি কারো। সেটা হচ্ছে স্যার, আপনি যে ব্যাপারটা নিয়ে এখন পিএইচডি করতেছেন, আসলে এডুকেশন পলিসির উপর আসলে পিএইচডি করতেছেন। তো আমরা জানি এক ধরনের ন্যারেটিভ পশ্চিমেও আছে, বা আমি প্রথমে যেটা বললাম যে আহ, এক ধরনের লেজিটিমেসি দেওয়া, ইসরায়েল যা করে আসলে তাকে পশ্চিম থেকে একটা লেজিটিমেসি দেওয়া হয়। তো এইটার কাউন্টার ন্যারেটিভ তৈরি করার মতো দক্ষিণে বা এই অঞ্চলে এরকম কোনো মানে ইনিশিয়েটিভ কি নেওয়া হয়েছে বা নেওয়ার সম্ভাবনা আছে কি বলে আপনি মনে করেন? অথবা আমি যদি আর একটু বলি যে পশ্চিমে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে দেখছি অবশ্যই ইসরায়েল ফিলিস্তিনি কজ নিয়ে এক ধরনের বড় উম, মানে স্ট্রাগল বা মুভমেন্ট চলছে। বিশ্ববিদ্যালয়গুলো আসলে আহ এই ব্যাপারটাকে, এই কনফ্লিক্টের আসলে কোন ইতিহাসটা পড়ানো হয়? সেটা কি প্রো ইসরায়েলি ইতিহাসটা পড়ানো হয়? আর যদি পড়ানো হয়ে থাকে, তার কি কাউন্টার এক ধরনের ন্যারেটিভ তৈরি করার প্রবণতা বা সম্ভাবনা ওয়েস্টের যে এডুকেশন সেকশন বা ইউনিভার্সিটি সেখানে আছে? আপনি কি, আপনার বিশ্লেষণ কি বলেছেন? আমি এ বিষয়ে সিস্টেম্যাটিক কোনো স্টাডি করি নাই যে ওরা কি পড়ায়, বাট ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং এখানে এখানে তো আসলে এটা খুবই heterogeneous. Every university has their own policies, এবং within the university every department has their own discretion আর কি। সো এটা হয়তো কোনো ডিপার্টমেন্টে যেখানে প্রো প্রো ইসরায়েলি লোকজন আছে, ওরা হয়তো প্রো ইসরায়েলি টেক্সট পড়ায়, যেখানে প্রো প্যালেস্টাইনি লোকজন আছে প্রো প্যালেস্টাইনি টেক্সট পড়ায়। এখানে কোনো ইউনিফর্মিটি নাই যে এখানে এই ধরনের পড়ানো হয়, রাইট? এটা অনেক হেটারোজেনাস একটা স্পেস, এবং এখানে অনেক ধরনের ফিলোসফি ক্রাউডেড আর কি।
যেমন নিউ ইয়র্কের একটা স্কুল আছে, নিউ স্কুল। সেখানে পুরোপুরি লেফটিস্ট দর্শন পড়ানো হয়, রাইট? এরকম। সো ইউএস ইজ এন ইন্টারেস্টিং প্লেস। এখানে নো ওয়ান ডিকটেটস আর কি ফ্রম দ্য টপ যে তোমরা এরকম করতে হবে। এখানে লোকালাইজ, এভরি ইনস্টিটিউশন হ্যাজ সার্টেন ফর্ম অফ অটোনমি এটসেট্রা। হ্যাঁ, মানে আমার রাষ্ট্রের আইনের সাথে সাংঘর্ষিক কিছু পড়ানো যাবে না। দ্যাট পার্ট ইজ ক্লিয়ার। বাট এর বাইরে কে কি আদর্শ পড়াবে, কে কি পড়াবে, ইজ কমপ্লিটলি I think the jurisdiction of the university and the department. So you will not be surprised যেখানে কোনো ইউনিভার্সিটিতে অনেক বেশি অ্যান্টি জায়নিস্ট লিটারেচার এক্সিস্ট করে। That's what we see আর কি। সো এখন ওরা চেষ্টা করছে যে জায়নিজম শব্দটাকে, অ্যান্টি জায়নিস্ট মুভমেন্টটাকে ইয়ে করতে, আইনি করতে, যে সেটার সাথে অ্যান্টিসেমিটিজম ইয়ে করা। বাট স্টিল দে হ্যাভ নট সাকসিডেড। বাট এখানে কোনো কোনো স্টেটে দে হ্যাভ সাকসিডেড, যে এখানে কোনো কোনো স্টেটে এটা হয়তো এই ধরনের একটা আইন ইয়ে করা হচ্ছে। But again, it's not one size fits all situation. স্যার, আমাদের পক্ষ থেকে কি বা দক্ষিণের পক্ষ থেকে কি এই ধরনের কাউন্টার ন্যারেটিভ তৈরি করার বা আপনি যেহেতু বললেন যে ব্যালেন্স অফ পাওয়ারও যেরকম গুরুত্বপূর্ণ ইসরায়েলকে শাট ডাউন করার জন্য বা এই কন্ট্রোলে রাখার জন্য, কাউন্টার ন্যারেটিভটাও তো স্যার গুরুত্বপূর্ণ। সেই ধরনের কি সম্ভাবনা আসলে আমাদের আছে নাকি, বা মানে সম্ভাবনা বলি বা আগ্রহের জায়গা কি আছে না? If we think about, মানে আমরা কাউন্টার ন্যারেটিভ যদি আমরা পাবলিক ওপিনিয়ন ইনফ্লুয়েন্স করার জন্য করে থাকি, তাহলে তো গ্লোবাল সাউথে তো ওভারওয়েলমিংলি এটা এক্সিস্ট করে। They don't buy Israeli or West Western propaganda. এখন if you want to influence what people in the US thinks বা people in the Europe thinks, এখানে বড় একটা রোল প্লে করে মিডিয়া। একাডেমিয়াতে because of this heterogeneity, because of this diversity of the people that teach there, because of the pluralism etc, একাডেমিয়াতে আমি মনে করি প্যালেস্টাইন ইস্যু নিয়ে ভালো একটা অবস্থান আছে, রিয়েল ডিবেট হয়, they know what is going on. But it is about the common people's perception. So if you think যে না আমরা ইউএস কমনার্সদের পারসেপশন আমরা ডিল করবো, হাউ টু চেঞ্জ দ্যাট, সেটা এক ধরনের অ্যাপ্রোচ। আরেকটা যদি মনে করি আমি যে গ্লোবাল সাউথের ইউএস এবং মানে নন ওয়েস্টার্ন অডিয়েন্সের পারসেপশন আমি চেঞ্জ করব, non-Western people already know that, and that's what happens in the UNGA. প্যালেস্টাইনের পক্ষে সবাই ভোট দিয়েছে, ইউএস, ইসরায়েল আর আরেকটা কান্ট্রি ছাড়া, ওই যে আরেকটা মাইক্রোনেশিয়ান কান্ট্রি ছাড়া। সো দ্য পাবলিক ওপিনিয়ন ইন দ্য নন-ওয়েস্টার্ন অডিয়েন্স ইজ অলরেডি দেয়ার। এখন ইউএস এবং ইউরোপে কমনার্সদের পারসেপশন এত স্কিউড কেন? It's because of their state policies, because of their media. হ্যাঁ, এবং এই মিডিয়াগুলো কন্ট্রোল বাই, এখানে মানে ফর দ্য ইউএস ইজ কন্ট্রোল বাই দ্য এন্টায়ার জায়নিস্ট যে লবি আছে, হ্যাঁ, এবং ওইখানকার লোকজন। সো they portray Palestinians as a villain and they portray Israelis as a victim. In whatever ways they can spin the narrative, ওইভাবে ওরা পোর্ট্রে করে। সো যার ফলে যে অ্যাভারেজ ইন দ্য ইউএস যে কখনো ইউনিভার্সিটিতে এই বিষয়ে জানে না বা ইউনিভার্সিটিতে এই বিষয় সম্পর্কে পড়ে নাই, সে তো ডিপেন্ড করে টু ওয়াচ দ্য নিউজ যে হোয়াট ইজ হ্যাপেনিং, and they see that the Israelis under constant threat, they are the real victim, they will support them, right? So because that's the information they know.
সেইটা চেঞ্জ করার বাইরে থেকে কোনো উপায় নেই। সেটা চেঞ্জ করার জন্য এখানকার লোকাল পলিটিক্যাল ইকোনমি হ্যাজ টু চেঞ্জ, এখানকার লোকাল পলিটিক্যাল ডাইনামিক্স হ্যাজ টু চেঞ্জ, এখানকার লোকজনের উদ্যোগ নেবে। এখন এই যে মেহেদি হাসান একটা একটা চ্যানেল করলো, যেটিও সামথিং লাইক দ্যাট, এরকম 100 চ্যানেল হবে, হইলে আস্তে 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 ইফ দিস স্পেস ইজ রিডিসকভার্ড আর কি, হ্যাঁ, রিক্লেইমড, তো তখন হয়তো একটা চান্স থাকবে যে টু চেঞ্জ দ্য পাবলিক ওপিনিয়ন ইন দ্য ওয়েস্ট। স্যার, আপনি ডোমেস্টিক পলিটিক্যাল ইকোনমির কথা বললেন। আপনি অনেক আগেই বলেছিলেন যে ইউএস লবি, ইসরায়েল লবি ইন ইউএস। আমি ওই একটা বই পড়েছিলাম যে জন মেয়ার শেমারের এবং স্টিফেন ওয়াল্টের। আপনি বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে একদিন আলোচনা করবেন ডিটেলসে। বইটা পড়ে আমার খুবই অবাক লাগছে যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউএসএ, মানে আসলে কে কার কলোনি। আমি আসলে স্যার ওই বইটা পড়ার পরে আমার মনে হচ্ছিল, মানে শেষের দিক পর্যন্ত গিয়েছি। এখানেই আমার প্রশ্ন সেটা হচ্ছে আপনি বললেন ডোমেস্টিক্যালি যে ন্যারেটিভের জায়গা, এখানে দুইটা জায়গা নিয়ে তো কথা বলেছিলেন যে স্যাররা। একটা হচ্ছে যে ইসরায়েল যে লবি যে কাজটা করে, যে ডোমেস্টিক ন্যারেটিভের জায়গায় চেঞ্জ আনে, আর হচ্ছে পলিটিক্যাল যারা পার্টি বা দলের লোক তাদের সাথে কাজ করে। তো এই যে বর্তমানে যে ক্রাইসিসটা ইসরায়েল করলো এবং গ্লোবালি যেটা নিউজ বা সকল কিছু সার্কুলেট করলো, আপনার কি মনে হয় যে প্রথম যে অংশটা যে এন্টিসেমিটিক যে এই যে ন্যারেশনটা, ট্যাগিংটা, যে ডোমেস্টিক্যাল ওই যে আমি ভিকটিম, ইসরায়েল যে নিজেদেরকে প্রতিষ্ঠা করে আমি ভিকটিম, তারা টেরোরিস্ট, এই বয়ানটা কি ওয়েস্টে এখন কি কমে আসছে, কি এখনো সে একই জায়গায় আছে? একাডেমিয়ার মধ্যে কমেছে। A lot of people because of social media এখন আর more aware, because এখন আর ট্র্যাডিশনাল মিডিয়ার বাইরে থেকে যে সেসব লোকজন জানতে চায় সোশ্যাল মিডিয়া এটসেট্রা, সেখানে কমেছে। তারপরও সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব, ফেসবুক, এই জায়গাগুলোতে জায়নিস্টরা দে এস্টাবলিশ কন্ট্রোল, দে ইউজ ফিল্টার এন্ড অ্যালগোরিদম যাতে করে প্রো প্যালেস্টাইনিয়ান কন্টেন্ট গুলো সাপ্রেস হয়। দ্য অনলি রিমেইনিং স্পেস যেখানে এখনো কিছু স্পেস আছে এক্স আর কি, টুইটার এবং টিকটক। সো এই দুইটা স্পেস চাইনিজরা দে আর ট্রাইং, টিকটকে তো এখানে ব্যান করার জন্য ট্রাই করছে, এটাকে অধিগ্রহণ করার জন্য ওদেরকে প্রস্তাব দিছে যে আমরা এটাকে কিনে নেই, জুইশ বিজনেসম্যানরা। সো দে আর ট্রাইং টু ডু দ্যাট। এবং টিকটকে ইলন মাস্ককে ওরা কনস্ট্যান্ট একটা ইয়ের মধ্যে রেখেছে। হি ইজ এ ফ্রি স্পিচ অ্যাবসলিউটিস্ট আর কি, মানে সে একদমই ফ্রি স্পিচ সে কথা বলে, কিন্তু হি অলসো ওয়ার্কস আন্ডার প্রেশার। সো ওইটাকে একটা ইয়ের মধ্যে রাখছে, প্রেশারের মধ্যে। আমি মনে করি ইফ ইউ আস্ক মি, 10 বছর আগে থেকে এখন পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ, কিন্তু ইফ ইউ গো ব্যাক টু 80s or before then, হ্যাঁ, আমেরিকা ওয়াজ নট লাইক দ্যাট। হ্যাঁ, এখানে একটা কিছু কনভারসেশন চালু আছে। দ্য লাস্ট ট্রু আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ জন এফ কেনেডি। হ্যাঁ, তাকে মেরে ফেলার পরে আর কোন আমেরিকান প্রেসিডেন্ট নাই বেসিক্যালি। যারা সেরা হচ্ছে দ্য সার্ভেন্ট অফ সার্টেন গ্রুপস এন্ড পিপল। সো এইটা একটা বাস্তবতা। এখন এটা কিভাবে বদলাবে আই ডোন্ট নো। আমার একটা হাইপোথিসিস হচ্ছে যে, মানে it's sad that the same Zionist lobby dragged America to Iraq war and Afghan war, and that cost American taxpayers trillions of dollars, that bled Americans economy and etc. এইটা থেকে একটা আমেরিকাতে শিক্ষা হওয়া উচিত ছিল। কিছুটা হয়েছে আমেরিকান পলিসি মেকারদের মধ্যে, যে না, দে আর দিস পিপল আর ড্র্যাগিং আস টু আননেসেসারি ওয়ার্স এন্ড এটসেট্রা, দ্যাট ইজ কস্টিং আস। এখন ইরান ওয়ার, আমি মনে করি ইফ দ্যাট হ্যাপেন্স এন্ড ইফ আমেরিকা জয়েন্স বিকজ অফ দ্য জুইশ লবি হিয়ার, এবং if that turns bloody and that force America out of entire Middle East and costly, I think at that moment there will be a reckoning in the US যে আমাদের এটা কেন হইল।
কারণ আমেরিকান ইসরায়েল পলিসি বা মিলিটারিস্ট পলিসিটা ডাজ নট মেক এনি সেন্স rationally and to the entire world. It's completely nonsense policy. But they are doing it because they are captured. I mean, the whole system has been captured by these people. So এখন মুশকিল হচ্ছে এখন এটার হয়তো একটা কস্টলি এক্সিট হবে, and that cost will be borne by everyone from American people to the group that are trying to control things. স্যার মানে আমার একটা সিকিউরিটি রিলেটেড মানে আপনার লেবাননের সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার লেবানন তো স্যার ইকোনমিক্যাল এবং পলিটিক্যালি খুবই ফ্র্যাজাইল একটা কান্ট্রি, ওদের মধ্যে অনেক ডিভিশন আছে। এই মুহূর্তে যদি ইসরায়েলের সাথে যদি লেবাননের বা আমাদের যে হিজবুল্লাহ যদি একটা অল আউট ওয়ার হয় কিংবা যদি একটা বড় ধরনের একটা কনফ্রন্টেশন হয়, সেক্ষেত্রে ইসরায়েল তো পুরো লেবাননকে মানে একদম ফ্ল্যাটেন করে দিবে, বা হিজবুল্লাহর যে একটা ডেটারেন্সের যে একটা স্ট্যান্ড ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। সেই ক্ষেত্রে কি স্যার লেবানন মানে হিজবুল্লাহর কি এটা কোনো বড় ধরনের মানে দীর্ঘমেয়াদী কোনো একটা তার যে একটা ডেটারেন্স করার যে সামর্থ্য ছিল সেটা কি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? মানে ইসরায়েল তো সবসময় একটা ভয়ে থাকতো যে লেবানন থেকে একটা কোনো একটা বড় ধরনের একটা অ্যাগ্রেশন বা কোনো একটা কিছু রেসপন্স আসতে পারে। তো সেই স্ট্যান্ডটা যদি ইসরায়েল ধ্বংস করে দেয় বা সেই স্ট্যান্ড ধ্বংস করার যে কোনো একটা সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে মানে প্যালেস্টাইন রাষ্ট্রের ক্ষেত্রে কি ধরনের একটা ইম্প্যাক্ট হইতে পারে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে? First of all, I do not agree that Israel will be able to completely destroy neither Hamas nor Hizbullah. এই যুদ্ধগুলো অনেক লম্বা হবে এবং এই লম্বা যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল যে জিনিসটা অ্যাচিভ করতে চায় সেইটা মানে ইসরায়েল এখন যে জায়গায় উঠে বসেছে যে ওদের যে লম্বা গোল যেটা আমরা লেবাননের হিজবুল্লাহকে নিউট্রালাইজ করব, ইসরায়েল অলসো রানস দ্য রিস্ক যে ওরা যদি এই অবজেক্টিভ সফল না হয়, এখন গেরিলা গ্রুপগুলোর জন্য জয়টা কি? মানে ইন এ ওয়ার ধরেন কনভেনশনাল আর্মির ক্ষেত্রে উই নো যে আমরা একটা আর্মিকে ডিফিট করতে পারি, একটা আর্মি আত্মসমর্পণ করবে, বাট আনকনভেনশনাল ওয়ারে গেরিলা গ্রুপগুলোর জন্য জয়ের ডেফিনিশনটা হচ্ছে নট টু লুজ। হ্যাঁ, they don't have to win over Israel, but if they survives after whatever Israel is doing, maybe in 2 years, 5 years, 10 years, আমরা 82 সালে ইসরায়েল যখন লেবাননে যায় তখনও তো 20 বছর ব্যাপী যে যুদ্ধ লেবানন, অ্যাকচুয়ালি লেবানন ওই পরিস্থিতি থেকে তো হিজবুল্লাহ আসছে। সো আই ডু নট বিলিভ ফর এ মোমেন্ট যে লেবানন মানে হিজবুল্লাহকে ওরা কমপ্লিটলি ডিফিট করতে পারবে। So that means that Hizbullah some capacity will remain. So ইসরায়েল যেদিন উইথড্র করবে লেবানন থেকে বা স্টপ দেয়ার অপারেশনস, আজ থেকে 5 মাস পরে হোক 10 মাস পরে হোক, ওই শেষ দিনেও যদি লেবানন থেকে হিজবুল্লাহ 5টা রকেটও ছড়ে নর্থে, that will be amount to their victory. So that's how the victory of the guerrilla group defines. If you are not defeated, you won. So ওই প্রেক্ষাপটে আমি মনে করি যে this elements of resistance will not be completely defeated and they will remain. এবং once Israel withdraws, Iran will continue to do the same. ওরা এই যুদ্ধগুলোর মধ্য থেকে অলরেডি হামাস মানে কি বলে গাজাতে হাজার হাজার লোকজন তাদের আত্মীয় স্বজন হারিয়েছে, পিতামাতা হারিয়েছে, and hundreds of thousands of people will join the cause আর কি। So supply will not be empty. Supply will be there, and the whole security situation will evolve. Lebanon is not Gaza. Gaza is a small place. Israel could decimate the entire neighborhood, but Lebanon terrain southern Lebanon terrain is not easy to penetrate এবং stay আর কি। So ওইখানে guerrilla warfare will be much more costly, bloody, and I predict that the long Israel stays, the long it will cost it. এবং সেটা ইসরায়েলের জন্য in the long term
কতটুকু সাস্টেনেবল হবে আই ডাউট। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ওদের যে ওয়ার্ক হিজবুল্লাহকে ইনক্যাপাসিটেট করে দেয়া, আই আই ডু নট থিঙ্ক দ্যাটস পসিবল। স্যার যদি স্যার সেনাবাহিনী দিয়ে ডিরেক্টলি আপনার নর্দার্ন মানে আপনার যে টেরেন যেটা বলতেছেন আপনি, হিজবুল্লাহর যে আপনার যে নিয়ন্ত্রিত যে এলাকাটা, ওই জায়গায় সে যদি সরাসরি সে আপনার সেনাবাহিনী মোতায়েন না করে যদি মানে এয়ার সুপারিটিকে কাজে লাগায় যদি সেটাকে বারবার অ্যাটাক যেটাকে করে, সেক্ষেত্রে মানে হিজবুল্লাহর যে তাদের যে লেবাননের পলিটিক্স এবং তাদের জনগণের উপর যে একটা কন্ট্রোল আছে, সেই ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট করতে পারে কিনা, মানে জনগণের সাথে হিজবুল্লাহর যে সম্পর্কটা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা যদি লেবানন বড় ধরনের বম্বিং এর শিকার হয়? অলরেডি তো হচ্ছে, এখন সেই রিস্ক তো আছে, কিন্তু দক্ষিণ লেবানন তো এন্টায়ারলি হিজবুল্লাহ ডোমিনেটেড, নট বিকজ দ্য হিজবুল্লাহ অপারেটস দেয়ার, বাট বিকজ দক্ষিণ লেবানন হচ্ছে শিয়া ওদের শাসিত। সো এখানকার সব লোকজন হয় হিজবুল্লাহর সাথে এফিলিয়েটেড, না হলে হিজবুল্লাহ সাপোর্টার আর কি। And you have to understand Lebanon is politics as well. Hezbollah represents the Lebanese Shia. It's not only the anti-Israel movement. It also the protector of the Lebanese Shia group. সো এই রোলটা তো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে না, এই রোলটা ডিসঅ্যাপিয়ার হবে যদি লেবানিজ শিয়া গ্রুপটা মানে লেবানিজ শিয়া পপুলেশন এন্টায়ারলি ডিসিমেট হয়ে যায়। মানে এটা বুঝতে হবে যে হিজবুল্লাহ কিভাবে ক্রিয়েট হলো। ইসরায়েল যখন লেবাননে ঢুকলো তখন লেবাননে রেজিস্ট্যান্স গ্রুপ হিসেবে হিজবুল্লাহ ক্রিয়েট হয়েছে, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এখন এই রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়েছে ফ্রম দ্য শিয়া পপুলেশন, এবং ইরানের সাথে এদের সম্পর্কটা হয়েছে মাচ লেটার, immediately না। Iran did not create the Hizbullah group. It's a local resistance group যেটাকে ইরান পরে কাজে লাগিয়েছে। সো হিজবুল্লাহরা হচ্ছে লেবানিজ শিয়া পপুলেশনের প্রোটেক্টরেট হিসেবেও দেখা হয়, এবং যে কারণে ওদের পার্লামেন্টে 15টা সিট আছে, because they are voted by people, right? So এবং লেবাননের রাজনীতিতে যে শিয়া সুন্নি এবং ক্রিশ্চিয়ান যে একটা ট্রায়ো আছে, সেখানে ক্রিশ্চিয়ানরা হিজবুল্লাহর সাথে মোর অ্যাফিলিয়েটেড, বিকজ সুন্নিদেরকে ওরা লেস ট্রাস্ট করে দেন শিয়াস। সো শিয়াস হ্যাজ এ গুড র্যাপো উইথ দ্য ক্রিশ্চিয়ানস অলসো. So almost two-thirds of the Lebanese population have a favorable view of his populas. So এই রাজনৈতিক ডায়নামিক্স তো যাবে না আর কি। সো মানে এটা হ্যাঁ, এখানে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, বাট আই ডোন্ট সি যে হিজবুল্লাহ উইল গো এনিওয়্যার। ধন্যবাদ স্যার। বাংলাদেশ শাসন করাটা খুব ডিফিকাল্ট। এখন আপনি একটা শাসককে নামানো এক কথা, শাসন করা আরেক কথা, রাইট? তো আমরা সাকসেসফুলি একটা শাসককে, যে শাসকটা আমাদের উপর জগদ্দলের পাথরের মতো বসেছিল, একটা অবৈধ শাসক, আমরা নামিয়েছি, কিন্তু শাসন করাটা ইজ কমপ্লিটলি ভিন্ন একটা বিষয়। বিশেষ করে বাংলাদেশের মতো একটা বিষয় যেখানে আমাদের লোক সংখ্যার আধিক্য আছে, সম্পদ কম, আমাদের আমরা একটা রাষ্ট্র মানে আমরা ইনস্টিটিউশন গুলোকে ঠিক মতো করতে পারি নাই। তো এখানে মানে অনেক ধরনের একটা ক্রাইসিস, হ্যাঁ, ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত মোরালিটি এথিক্স এর জায়গা থেকে শুরু করে সবকিছু মিলে ইটস নট ইজি কান্ট্রি টু রুল আর কি। তো ওইখানে এখন আমাদের বর্তমান যে সরকার আছে, তারা হচ্ছে তারা শাসন করে যেতে হবে, মানে রাষ্ট্রটাকে গভর্ন করতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স, রুল অফ ল ঠিক করতে হবে, ইকোনমি ঠিক করতে হবে, প্লাস হচ্ছে আমাদের সবার যে আকাঙ্ক্ষা যে একটা ভালো সংস্কার করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আইনের মধ্য দিয়ে আমাদের নর্মসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, সংবিধানটাকে ঠিক করা,
এটা একটা হারকুলিয়ান টাস্ক, ইটস নট এন ইজি টাস্ক। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে এখনকার চ্যালেঞ্জ যেটা, সেটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, কারণ পুলিশ ইজ নট ফাংশনিং। সেটা এখন মানে আমি গেছি বাংলাদেশে, আই স্পোক টু সাম পিপল, আই গেভ মাই অ্যাডভাইস। সেটা কেমন আপনি ঠিক করবে, উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। ইকোনমিটা আমি মনে করি will be fine, because some good people, some competent people are dealing with that. Law enforcement নিয়ে I'm not confident যে those who are working on this but ইয়ে করছে ওরা অতটা competent. Half of their advisors নিয়ে আমার question আছে, they are efficiency and competency নিয়ে। অন দ্য হোল যেটা আমি দেখি যে আগামী 1-1.5 বছরের মধ্যে দ্য গভর্নমেন্ট উইল কন্টিনিউ টু ফেস দ্য গভর্নেন্স ইস্যুস, এবং দ্য প্রেশার ফর ইলেকশন will be on them, এবং ইভেনচুয়ালি এখন একটা ইলেকশনের দিকে তো আমাদের যেতেই হবে। এখন সেটা কত কি 1.5 বছরে হয় না, 2 বছরে, we'll have to wait and see. But personally, my expectation is that some critical reforms are done. যে সংস্কার কমিশন গুলো হয়েছে, যে জিনিসগুলো ঠিক মতো করা, ঠিক মতো ওদের রিপোর্ট দেয়া, এন্ড দেন এগুলোর মতো করে যাতে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে সাজাই, সেটা করে কুইকলি একটা ইলেকশনের মধ্যে দিয়ে যাওয়া, দ্যাটস মাই এক্সপেকটেশন। কারণ যত দিন যাবে আমাদের এখানে গভর্নেন্স ক্রাইসিস গুলো বাড়বে, and I don't want the government খুব আনপপুলার হয়ে যাক, তাহলে আমাদের সবার যা আকাঙ্ক্ষা আর কি সেটার বিপরীত হবে, এবং যেসব লোকজন দেশ ছেড়ে পালিয়েছে এদের পুনর্বাসনের একটা প্রেক্ষিত যাতে তৈরি না হয়। So this is my expectation. Let's see. আমার কথা হচ্ছে we should all be optimistic. We should all be supportive of the government. কারণ এখন পর্যন্ত এই গভর্নমেন্টের কোনো লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কোনো কমপ্লেন নেই। Student, I think, doing well. They should work as a pressure group, এবং they should continue to keep eye on the works of the government and keep the pressure. And you and I, everyone has a role আর কি, যে আমরা এটা যে একটা অপরচুনিটি আসছে, আমরা যাতে এটা লস না করে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের রাজনৈতিক অনেক ধরনের ইয়ে আছে, we should pursue that, যে যারা রাজনীতি করবো, বাট দিন শেষে আমরা যাতে কমন কিছু জায়গা, যেমন আমরা রাষ্ট্রের রিফর্ম থেকে সে সরকারকে হেল্প করা, এবং আমাদের ডিভিশনের সুযোগ নিয়ে যাতে পতিত লোক, স্বৈরাচারের লোকজন যাতে পুনর্বাসিত না হয়।